2026-এ না, 2026-এর পরে 2031, 2031-এর পরে 2036, 41, 46, 51 যেটাই বলেন না কেন, যদি আপনি পরবর্তী 3-4 শতকেও চলে যান, আওয়ামী লীগ এই বাংলাদেশে আর স্থায়ীভাবে দাঁড়াতে পারবে না। তাদের ওই সুযোগটা নাই। এই আওয়ামী লীগ বাংলাদেশের আমাদের কৃষি খাত, আমাদের শিক্ষা খাত, আমাদের অর্থনৈতিক খাত, আমাদের ইন্ডাস্ট্রি সব কিছু, এবং আমাদের এই যে মাদকের যে কারবারটা দেখছেন, এটাও আওয়ামী লীগের নেতারাই কিন্তু এই বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছে। সো যে আওয়ামী লীগ একবার এই বাংলাদেশের মানুষের দ্বারা কিক আউট হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, আপনি এই নির্বাচন কেন, আগামী 10, 15, 20 নির্বাচনে এই আওয়ামী লীগকে ছাড়াই এই বাংলাদেশে নির্বাচন হবে এবং সেটা অবশ্যই সুষ্ঠু হবে। এখন তারা হয়তো বা মাঝে মাঝে দেখেন, ওই যে আমাদের হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে বলেছিল যে তারা 5-7 মাঠে নামে, একজন হচ্ছে এইখান থেকে জয় বলে, আরেকজন বাংলা বলে পাবলিক হেলথের মোড়ে গিয়ে। তো এই আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই থ্রেট মনে করতেছি না, বরং তারা না থাকাতে তো এখন যে নির্বাচনী যে একটা সুষ্ঠু পরিবেশ, আপনারা তো আমার চেয়ে অনেক সিনিয়র আছেন, আপনারা কি বিগত 3 টার্মের যে নির্বাচন, তখন কি নির্বাচনী যে আমেজটা, এই আমেজ দেখেছেন? না, ওই 2-3 দিন আগেই ডিসাইড হয়ে যেত, ভোট হয়ে যেত। তো আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন সুন্দর হবে, সফল হবে। আমি আব্দুল্লাহ আল মামুন, আমি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলা আলিপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ছেলে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কাউন্সিলর, রাজবাড়ী জেলা থেকে ক্যাটাগরি 1 কাউন্সিলর, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার মেম্বার, এবং আমি একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা বলতে পারেন। পাশাপাশি হচ্ছে আমি এখনও কর্পোরেট লেভেলে ক্রিকেট খেলে থাকি। আমি একজন অ্যাথলিট। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে গিয়েছি কর্পোরেট লেভেলে। আজকে মূলত আমি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছি, বিপ্লবী তরুণদেরকে নিয়ে গঠিত। জুলাইয়ের পরে জনগণের চাওয়ায় জনতার একটা দল গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই এনসিপির রাজবাড়ী 1 আসনের জন্য শাপলাপতিকে আমি মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যেই আমি আসলে সাংবাদিক ভাইদের সাথে একটু আজকের আলোচনা সভা। আপনার বক্তব্যটা কি? হ্যাঁ, আমি এটার সাথে 100% একমত। আমি যদি বলেন 1000% একমত যে জুলাই বিক্রি হয়ে গেছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে বিক্রিটা কে করেছে, সেলার কে, এই জিনিসটা আপনার আগে দেখতে হবে। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। সেটা হচ্ছে 1921 সালে হাঙ্গেরির একজন লোক ছিল, তার নাম হচ্ছে ভিক্টর লুস্টিগ। তো এই জেন্টলম্যান এখন বলছি, একটু পরে আপনারা যখন ঘটনাটা শুনবেন তখন আর জেন্টলম্যান তকমাটা দিবেন না। সে হচ্ছে ফ্রান্সের যে একটা আইফেল টাওয়ার আছে, এটা তো আপনারা সবাই জানেন। এই আইফেল টাওয়ারটাকে সে ফ্রান্সে এসে, মাঝখানে একটা সময় ফ্রান্সের আইফেল টাওয়ারটা হচ্ছে জনগণের জন্য উন্মুক্ত ছিল না, ওইটা অবমুক্ত করা হয়েছে। তো পরবর্তীতে আপনার হচ্ছে ওই ভিক্টর লুস্টিগ ফ্রান্সের বিভিন্ন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে কর্পোরেট লেভেলের, তাদের সাথে 2-3 দফা বৈঠক করে মিটিং করে সে ঘোষণা দেয় সরকারের তরফ থেকে কিছু পেপার সে ডুপ্লিকেট করে সরকারের প্রতিনিধি হিসাবে বড় বড় কর্পোরেট কোম্পানির কাছে আইফেল টাওয়ারটা 2 বার বিক্রি করে দিছে। বাট ভিক্টর লুস্টিগ কিন্তু এই আইফেল টাওয়ারের মালিক না এবং ফ্রান্সের কেউ না আসে, বাট আইফেল টাওয়ারটা সে বিক্রি করে দিছে আইফেল টাওয়ারের সাথে তার সম্পৃক্ততা অথবা সে মালিকানা মানুষের কাছে দেখিয়ে বা বিজনেস প্রতিষ্ঠানগুলোকে দেখিয়ে। তো যেমন ভিক্টর লুস্টিগের সাথে আইফেল টাওয়ারের সম্পর্ক নাই, আইফেল টাওয়ার সে বিক্রি করেছে, তদ্রুপ এই জুলাই বিপ্লবের সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, যারা এই জুলাই বিপ্লবের সময় আন্দোলনে মাঠে ছিল না, যারা পুলিশের এবং আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়নি, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে বসে বসে এই আন্দোলনের সময় ছাত্র জনতাকে মরতে দেখে মজা নিয়েছে, তারাই পরবর্তীতে বাংলাদেশে এসে এই বিপ্লবের স্টেক হোল্ডার সেজে ভুয়া জালিয়াতি করে জোচ্চুরি করে এই জুলাইকে অন্যদের কাছে বিক্রি করেছে। কিন্তু এই জুলাই আন্দোলনের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তারা জুলাই বিক্রি করেনি। বিপ্লবীরা কখনো বিক্রি হয় না, কোনো কিছু বিক্রি করেও না। না, আমি তো অবশ্যই 100% আশাবাদী। দেখেন, আপনারা যদি এটা চিন্তা করেন যে পেশি শক্তি এবং লোকবল, জনপ্রিয়তা, সেই বিষয়ে যদি চিন্তা করেন, ওই প্রেক্ষাপটটা 5ই আগস্টের আগে চলে গেছে। এখনকার যে রাজনীতি, এখনকার ম্যাক্সিমাম আমাদের যে ভোটার, সেই জরিপ করলে দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে একদম ইয়াং এজের স্টুডেন্টরা। এবং এই যে আমি যে এখানে আপনাদের সাথে কথা বলতেছি, আপনি সিনিয়র সিটিজেনদের চেয়ে বেশি দেখবেন যে যারা এই মাত্রই ভোটার হয়েছে। তো এই বাংলাদেশটা হচ্ছে তরুণদের, কিশোরদের, তারাই ডিসিশন নিবে, ডিসাইড করবে পরবর্তী বাংলাদেশের হাল কারা ধরবে, কাদের হাতে বাংলাদেশের চালিকা শক্তি থাকবে। তো সেই প্রেক্ষাপট থেকে আমার যদি আপনি বলেন যে আমার প্রতিপক্ষের কথা বললেন যে রাজবাড়ী 1 আসন থেকে বিএনপি যাকে নমিনেশন দিয়েছে বা জামাত যাকে নমিনেশন দিয়েছে, ওনারা নিঃসন্দেহে পেশি শক্তির দিক থেকে আমার চেয়ে যোজন এগিয়ে, রাজনীতিতে ওনারা অনেক দূর এগিয়ে আছেন, ওনাদের অনেক অভিজ্ঞতা।
বাট ওনাদের কিন্তু তারুণ্য নাই, ওনাদের কিন্তু ওই অদম্য স্পৃহাটা নাই যেটা আমার মধ্যে আছে বা আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা সদস্য তাদের মধ্যে আছে। সো আমি মনে করি যে মানুষ হয়তো এখন আমাকে চেনে না, জানে না, খুব কম চেনে, বাট আস্তে আস্তে যখন তারা বুঝতে পারবে, জানতে পারবে, আমার কথাগুলো শুনবে, আমার মেসেজগুলো, আমার পলিটিক্যাল ম্যানিফেস্টো তাদের সামনে বা আমাদের ইশতেহার তাদের সামনে ক্লিয়ার হবে, একটা সময় দেখবেন যে এই রাজবাড়িতেই এই নির্বাচনের আগেই এনসিপি এবং শাপলা কলির জোয়ার বইবে।